নমস্কার। আমরা শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপিনের সংসারের ধারাবাহিক পর্বগুলি। আজ শুনছি 10ম পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আসুন শুনে নিই আজকের পর্বটি। বিপিন দস্তুর মতো বিস্মিত হইল। বিশ্বেশ্বর চক্রবর্তীর এত মাথা ব্যথা কিসের তাহা সে ভালো বুঝিতে পারিল না। এ বাগদিমাগি মরে কি বাঁচে তাতে বিশ্বেশ্বরের কি? ইহার আপন আত্মীয় স্বজন কোথায় গেল? বিশ্বেশ্বর বলিল, চলুন গাছতলাটার ধারে মাদুরটা পেতে দিই, ওইখানটিতেই বসুন। তামাক সাজব? বিপিন গাছতলায় গিয়া বসিল। বিশ্বেশ্বর তামাক সাজিয়া আনিয়া হুকাটি বিপিনকে দিবার পূর্বে মলিন জামার পকেট হইতে একটা টাকা বাহির করিয়া বিপিনের হাতে দিতে গেল। বিপিন বলিল, আগে বলুন মেয়েটাকে, আপনি এর টাকা দেবেন কেন? এর লোকজন কোথায়? বিশ্বেশ্বর বলিল, কেন, আপনি শোনেননি কোনো কথা? না, কি কথা শুনব? বিশ্বেশ্বর মাদুরের এক প্রান্তে বসিয়া পড়িল। বলিল, ওর নাম মতি, বাগদিদের মেয়ে বটে, কিন্তু অমন মানুষ আপনি আর দেখবেন না। ভাসান পোতায় ওর বাপের বাড়ি, অল্প বয়সে বিধবা হয়। আপনি তো জানেনই, আপনাকে বলেছিলাম না মেয়ে মানুষের ভালোবাসা কি তার জীবনে কখনো জানিনি। কিন্তু এখন আর সেই কথা বলতে পারিনি ডাক্তারবাবু। ও বাগদি হোক দুলে হোক, ওই আমায় সেই জিনিসটা দিয়েছে যা আমি কারোর কাছে পাইনি কোনো দিন। তারপর সে অনেক কথা। ভাসান পোতার স্কুলের চাকরিটি সেই জন্যেই গেল। ওকে নিয়ে আমি এই জেয়ালা বল্লভপুরে এলাম। সামান্য কিছু টাকা পেয়েছিলাম স্কুলের প্রভিডেন্ট ফান্ডের, তাতেই চলছিল। আর ও মাছ বেচে কাঠ ভেঙে শাক তুলে আরও কিছু রোজগার করত। তারপর পুজোর আগে আমি পড়লাম অসুখে, টাকাগুলো ব্যয় হয়ে গেল। ও যে কী করে আমায় বাঁচিয়ে তুলেছে সেই অসুখ থেকে। তারপর এই রোজ সকালে ঠান্ডা বিলের জলে শাক তুলে তুলে এই অসুখটা বাঁধিয়েছে। এখন ওকে আপনি বাঁচান। এইসব কথা নিয়ে ভাসান পোতায় তো খুব রটনা। আমায় গালাগাল আর কুচ্ছা না করে তো তারা জলই খায় না। তাই বলছি, আপনি কিছু শোনেননি? বিপিন অবাক হইয়া বিশ্বেশ্বরের কথা শুনিতেছিল। এমন ঘটনা সে কখনোই শোনে নাই। শুনিয়া তাহার সারা মন বিশ্বেশ্বরের প্রতি বিরূপ হইয়া উঠিল। ছি ছি, ব্রাহ্মণ সন্তান হইয়া শেষকালে কিনা বাগদিমাগির সঙ্গে! না, আজ কি পাপই না করিয়াছিল সে, কাহার মুখ দেখিয়া না জানি উঠিয়াছিল। সে বলিল, টাকা রাখুন, টাকা দিতে হবে না, কিন্তু দামি দামি ওষুধ লাগবে। অ্যান্টিফোজিস্ট্রিন একটা কিনে আনুন, আমার কাছে নেই, লিখে দিচ্ছি, আনিয়ে নিন। আর প্রেসক্রিপশন একটা ধরে দিই, শক্ত রোগ। বিশ্বেশ্বর ব্যাকুলভাবে বলিল, বাঁচবে তো ডাক্তারবাবু? নার্সিং চাই ভালো, আর পথ্যি। বিশ্বেশ্বর বিপিনের হাত ধরিয়া বলিল, ওষুধগুলো আপনি লিখে দিয়ে গেলে হবে না, আনিয়ে দিন। এই গাঁয়ের কোনো লোক আমার কথা শুনবে না। এই ঘটনার জন্য সবাই বুঝলেন না, কেউ উঁকি মেরেও দেখে যায় না। আপনি ভরসা ডাক্তারবাবু। বিপিন বিরক্ত হইল। ভালোই বিপদে পড়িয়াছে সে। সে নিজে এখন সেই রানাঘাট হইতে অ্যান্টিফোজিস্টিন আনতে যাইবে, আর টাকাই বা দিতেছে কে? সে বলিল, আমার ডাক্তারখানায় যদি থাকতো তবে আলাদা কথা ছিল, আমার কাছে এইসব থাকে না। আপনি এক কাজ করুন, গরম খোলের পুলটিস দিন। রাই সর্ষের খোল হলে খুব ভালো হয়, আর তা যদি না পান গরম ভাতের পুলটিস দিন। আর আমার ডাক্তারখানায় একবার আসুন, ওষুধ দিচ্ছি। বিশ্বেশ্বর বিপিনের সঙ্গে আবার ডাক্তারখানায় আসিল। ডাক্তার হিসেবে বিপিন এই কথাগুলি ভাবিল যে ওই কঠিন রোগীর মুখে জল দিবার কেহই রইল না কাছে। বিশ্বেশ্বরের যাতায়াতে 4 ক্রোশ হাঁটিয়া ঔষধ লইয়া যাইতে 2 ঘণ্টা তো নিশ্চয়ই লাগিবে। এই সময়টা একাই পড়িয়া থাকিবে ওই মেয়েটা?
পরক্ষণেই ভাবিল, তুমিও যেমন দুলে বাগদি জাত, ওদের কঠিন জান, ওদের এইসব অভ্যেস। বিশেষর কিন্তু সারা পথ মতিবাদিনীর নানা গুণ ব্যাখ্যা করিতে করিতেই চলিল। অমন মেয়ে আর হয় না, যেমন রূপ তেমনি গুণ। বিশেষরের গত অসুখের সময় বুক দিয়া সেবা করিয়াছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা খরচ করিতে দেয় নাই, নিজেই শাকপাতা তুলিয়া ঘুনিতে মাছ ধরিয়া বেচিয়া যাহা আয় করে তাহাতেই সংসার চালাইতে বলে। অমন ভালোবাসা বিশেষর কখনোই কাহার কাছে পায় নাই। হঠাৎ বিপিন বলিল, রাঁধে কে? ওই রাঁধে, আমি ওর হাতেই খাই, ঢাকবো কেন? এ আমায় এত ভালোবাসে, তার হাতে খেতে আমার আপত্তি কি? ও আমার জন্য কম ছেড়েছে? ওর বাবা ভাসানপোতা বাগদিপাড়ার মধ্যে মাতব্বর লোক, গোলায় ধান আছে, চাষি গেরস্ত, খাওয়া পড়ার অভাব ছিল না, সেই সব ছেড়ে আমার সঙ্গে এক কাপড়ে চলে এসেছে। আর এই কষ্ট এখানে, হিমজলে নেমে শাক তুলে রোজ চিংড়িঘাটার বাজারে বিক্রি করে আসে, কাঠ ভাঙে, মাছ ধরে, ধান ভানে। এত কষ্ট ও বাপের বাড়িতে আগে করতে হতো না, তাও কি পেট পুড়ে খেতে পায়? আর ওই তো ঘরে ছিঁড়ি দেখলেন, স্কুলের প্রভিডেন্ট ফান্ড থেকে 55টি টাকা পেয়েছিলাম, তা আর আছে মোট 22টি টাকা, আর ঘরখানা করেছিলাম 10 টাকা খরচ করে। আমার অসুখের সময় ব্যয় হয়ে গেছে 12-13 টাকা, আর বাকি টাকায় বসে বসে খাচ্ছি আর 4 মাস। তাহলেই বুঝুন পেট ভরে খাওয়া জুটবে কোথা থেকে? লোকটার জাত নাই, বাগদিনীর হাতের রান্নাও খায়। স্ত্রীলোকের ভালোবাসার দায়ে কিনা শেষ পর্যন্ত জাতিকুলো বিসর্জন দিল। ঔষধ লইয়া বিশেষর চক্রবর্তী চলিয়া গেল। যাইবার সময় বারবার বলিয়া গেল, কাল একবার বিপিন যেন অবশ্যই করিয়া গিয়া রোগী দেখিয়া আসে। বিপিন পরদিন একাই রোগী দেখিতে গেল। জেয়ালা পৌঁছতে প্রায় বৈকাল হইয়া আসিল, সম্মুখে জ্যোৎস্না রাত। এই ভরসাতেই দুপুরে আহারাদি করিয়া রওনা হইয়াছে। ঘরখানার সামনে গিয়া বিশ্বেশ্বরের নাম ধরিয়া ডাকাডাকি করিয়াও কোনো উত্তর পাইল না। অগত্যাই সে ঘরে ঢুকিয়া দেখিল, ঘরের মধ্যে রোগিণী কাল যেমন ছিল, আজিও তেমনি অঘোর অবস্থায় বিচালি ও ছেঁড়া কাঁথার বিছানায় শুইয়া আছে। বিশেষরের চিহ্ন কোথাও নাই। ব্যাপার কি? মেয়েটিকে এই অবস্থায় ফেলিয়া গেল কোথায়? বিপিন বিছানার পাশে বসিয়া রোগিণীকে জিজ্ঞাসা করিল, কেমন আছো? মেয়েটি চোখ মিলিয়া চাহিল, চোখ দুটি জবা ফুলের মতো লাল। অস্ফুষ্ট স্বরে বলিল, ভালো আছি। বিপিন থার্মোমিটার দিয়া দেখিল জ্বর প্রায় 104-এর কাছাকাছি। সে জানে রোগীরা প্রায়ই এই অবস্থায় বলে যে সে ভালো আছে, মাথায় জল দেওয়া দরকার, কিন্তু তাই বা কে দেয়? সে জিজ্ঞাসা করিল, বিশেষর কোথায়? মেয়েটি বিপিনের মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া রহিল, তাহার পর টানিয়া টানিয়া বলিল, বিশ্বেশ্বর বাবু কোথায়? বিশ্বেশ্বর। রোগিণী এইবার বোধহয় বুঝিতে পারিল, বলিল, কনে গিয়ে আছেন। ইহাকে আর কিছু জিজ্ঞাসা করার নিরর্থক বুঝিয়া বিপিন একটা জলপাত্রের সন্ধানে ঘরের মধ্যে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিল। এক্ষুনি ইহার মাথায় জল দেওয়া দরকার। এক কোণে একটা মেটে কলসিতে সম্ভবত খাবার জল আছে। বিপিন সন্ধান করিয়া একখানা মানকচুর পাতা আনিয়া রোগিণীর মাথার কাছে পাতিয়া কলসির জলটুকু সব উহার মাথায় ঢালিল। পরে বিল হইতে আরও জল আনিয়া আবার ঢালিল। বার কয়েক এইরূপ করিবার পর রোগিণীর আচ্ছন্ন ভাব যেন খানিকটা কাটিল। বিপিন থার্মোমিটার দিয়া দেখিল জ্বর কমিয়াছে। ডাক্তারি করিতে আসিয়া এ কি বিপদ! এমন হাঙ্গামাতে তো সে কখনোই পড়ে নাই। হঠাৎ তাহার মনে পড়িল মানির মুখখানা। এইসব দুঃখী অসহায় রোগার্ত লোকেদের ভালো করিবার জন্যই তো মানি তাহাকে ডাক্তারি পড়িতে বলিয়াছিল। মেয়েদের সেবা পাইয়া সে চিরকাল আসিয়াছে। ইহাকে ফেলিয়া গেলে
মানের, শান্তির, মনোরমার অপমান করা হইবে। কে যেন তাহার মনের মধ্যে বলিল, বিশেষত যদি ইহাকে ফেলিয়া পলাইয়া থাকে, তবে এখন উপায়? সে আবার রোগিণীকে জিজ্ঞাসা করিল, বিশ্বেশ্বরবাবু কোথায় গিয়েছেন জানো? কতক্ষণ গিয়েছে? মেয়েটি বলিল, জানি নে। বিপিন আরেক কলসি জল আনিতে গেল। জোয়ালার বিস্তৃত বিলের ওপর সূর্যাস্তের ঘন ছায়া নামিয়া আসিয়াছে। দক্ষিণ পাড়ের তালগাছের মাথায় এখনও রাঙা রোদ। দূর জলের পদ্মফুলের বনে পদ্মপাতা উল্টিয়া আছে, যদিও এখন পদ্মফুল চোখে পড়ে না। বল্লভপুরের দিকে জেলেরা ডিঙি বাহিয়া মাছ ধরিতেছে। একদল জলপিপি ও পানকৌড়ি জলের ধারে শোল গাছের বনে গুগলি খুঁজিতেছে। বিপিনের মনে কেমন এক অদ্ভুতভাবে হৃদয় হইল। যদি বিশ্বেশ্বর উহাকে ফেলিয়া পলাইয়া থাকে, তবে তো তাহাকেই থাকিতে হইবে এইখানে সারা রাত। অর্থ উপার্জন করিলে কি হয়? তাহার বাবা বিনোদ চাটু যে কম তো উপার্জন করেন নাই। অসৎ উপায়ে উপার্জিত পয়সা বলিয়াই তো টেকে নাই। কাহারও কোনো উপকার হয় নাই তাহা দিয়া। ঘরে রোগীর পথ্য কিছু নাই। ডাব ও ছানার জল খাওয়ানো দরকার এইরকম রোগীকে। কোনো কিছুরই ব্যবস্থা নাই। বিপিন নিকটবর্তী দুলেপাড়া হইতে একটি লোক ডাকিয়া আনিল। বলিল, গোটা কতক ডাব নিয়ে আসতে পারবে? দাম দেব। লোকটা বলিল, বাবু, আপনাকে আমি চিনি। আপনি পিপিলিপাড়ার ডাক্তার বাবু। দাম আপনাকে দিতে হবে না। তবে বাবু, ডাব রাত্রিরে পাড়া যাবে না তো। তা আপনি কেন? সেই বামুন ঠাকুর কোথায় গেল? দেখুন তো বাবু, মেয়েটারে চুইয়ে ঘরের বার করে নিয়ে এসে তিনি এখন পালালেন নাকি? এইটা কি ভদ্রলোকের কাজ? এক প্রহর রাত্রে বিশ্বেশ্বর আসিয়া হাজির হইল। সে ফেলিয়া পালায় নাই। চিংড়িঘাটার বাজার হইতে কিছু ফল, খৈল ও সাবু মিছিরি কিনিতে গিয়াছিল। বিপিনকে দেখিয়া বলিল, আপনি এসেছেন? বড় কষ্ট দিলাম আপনাকে। আপনি বলে গেলেন খোলের পোলটিস দিতে। এইখানে পেলাম না, তাই বাজারে গিয়েছিলাম এইসব জিনিসপত্র আনতে। কতক্ষণ এসেছেন? দুজনে মিলিয়া সারা রাত রোগীর সেবা করিল। সকালের দিকে বিপিন বলিল, আমি ডাক্তারখানা খুলব গিয়ে। আপনি বসুন। একা একা ফেলে কোথাও যাবেন না। আমি ওই বেলা আবার আসব। একটা অদ্ভুত আনন্দ লইয়া সে ফিরিল। এইসব পল্লী অঞ্চলের যত অসহায় দুস্থ লোকেদের সাহায্য করিবার জন্যই যেন সে জীবনটা উৎসর্গ করিয়াছে। এই ধরনের একটা মনোভাব সারা পথ তাহাকে নিজের চোখে মহৎ ও উদার করিয়া চিত্রিত করিল। আবার ওই বেলা যাইতে হইবে। বিশেষত চক্রবর্তীর নির্জাতীয় প্রণয়িনীকে বাঁচাইয়া তুলিতে হইবে। দুইজনেই ওরা নিতান্তই দুস্থ, অসহায়। যদি কখনো মানের সঙ্গে দেখা হয়, তবে সে তাহার সম্মুখে দাঁড়াইয়া কৃতজ্ঞতার সহিত বলিতে পারিবে, আমায় মানুষ করে দিয়েছ মানি। সেই গরিব অসহায় মেয়েটির রোগশয্যার পাশে তুমিই আমার মনের মধ্যে ছিলে। সেই দিনই রাত্রে বিশ্বেশ্বর চক্রবর্তীর ক্ষুদ্র খড়ের ঘরে বসিয়া সে বিশ্বেশ্বরকে জিজ্ঞাসা করিল, আচ্ছা বিশ্বেশ্বরবাবু, আত্মীয় স্বজন ছাড়লেন এর জন্য, চাকরিটাও গেল, জোয়ালা বিলের ধারে এইভাবে রয়েছেন, এতে কষ্ট হয় না? কি আর কষ্ট, বেশ আছি। এখন যদি ও বেঁচে ওঠে তবে। ও আমায় যা দিয়েছে, আমার নিজের সমাজে বসে আমাকে কি তা কেউ দিয়েছে? দেয়নি মানে কি? বিয়ে করলেই তো পারতেন। আমার সাহস হয়নি ডাক্তারবাবু। সামান্য পণ্ডিতি করি, ভাবতাম সংসার চালাতে পারবো না। এ নিজের দিকে মোটেও ভাবেনি বলেই আমার সঙ্গে চলে আসতে পেরেছে। শুধু তাই নয়, আপনি ব্রাহ্মণ ও বাগদি, আপনাকে অন্য চোখেই দেখত, কারণ আপনি উচ্চ বর্ণের। কি করে আপনি আলাপ করলেন এর সঙ্গে? আমাদের স্কুলের কাঁঠাল গাছ ওর বাবা জমা রেখেছিল, তাই ও আসতো কাঁঠাল পাড়তে, এই সূত্রেই আলাপ।
এখন ওর অসুখ। ওর চেহারা বেশ ভালো দেখতে, যদি বেঁচে ওঠে তবে দেখবেন এর মুখে এমন একটা শ্রী আছে। বিপিন অন্য কথা পারিল। সে নিজের অভিজ্ঞতা হইতে জানে প্রণয়ীদের মুখে প্রণয়ীদের রূপগুণের বর্ণনার আদি অন্ত নাই। হলেই বা বাগদিদুলে প্রেম মানুষকে কি অন্ধই করে। বিশেষরের উপর বিপিনের করুণা হইল। তাহার সারা জীবনের তৃষ্ণা, এই অবস্থায় পুকুরের জলও লোকে পান করে তৃষ্ণার ঘোরে। বিপিন বলিল, এর বাড়িতে আপনার লোকজনদের কাছে একবার খবর পাঠান। যদি ভালো মন্দ কিছু হয় তারা আপনাকেই দোষ দেবে। এরও তো ইচ্ছে হয় আপনার লোকের সঙ্গে দেখা করতে। তারা কেউই আসবে না। ওর বাবা অবস্থাপন্ন চাষি গেরস্থ। তারা বলেছে ওর মুখ আর দেখবে না। অনেক রাত্রে বিপিন একবার জল তুলিতে গেল বিলে। ধবধবে জ্যোৎস্না চারিদিকে, অদ্ভুত শোভা, স্তব্ধ গভীর নিশীথিনীর। পদ্মবনে রাত জাগা সরাল পাখি ডাকিতেছে। দূরে বিলের ধারে জেলেদের মাছ চৌকি দেওয়ার কুঁড়ের কাছে কাঠকুটো জ্বালিয়া আগুন করিয়াছিল, এখন প্রায় নিভিয়া আসিতেছে। বিশেষরের দুর্ভাগ্য, হয়তোবা মেয়েটি আজ শেষ রাত্রেই কাবার হইবে। বিশেষরকে বিপিন সেই কথা বলে নাই। জ্বর অতি দ্রুত নামিতেছে, ক্রাইসিস আসিয়াই পড়িল। নারীর অবস্থাও অত্যন্ত খারাপ। বিপিন যাহা করিবার তাহা করিয়াছে, আর করিবার উপযুক্ত তোড়জোড় নাই। বাঁচানো যাইবে না। এই স্তব্ধ রাত্রির সীমাহীন রহস্য তাহার মনকে অভিভূত করিল। বিপিন কখনো ওইসব ভাবে না, তবুও মনে হইল মেয়েটি আজ কোথায় কত দূরে চলিল। তখনও কি সে জাতিতে বাগদি হইয়াই থাকিয়া যাইবে? উচ্চবর্ণের প্রতি প্রেমের দায়ে তাহার এই যে স্বার্থত্যাগ, ইহা কি সম্পূর্ণই বৃথা যাবে? কোথাও কোনো পুষ্পমালা অপেক্ষা করিয়া নাই কি তাহার সাদর অভিনন্দনের জন্য? মানি যদি থাকিত, এসব কথা তাহার সঙ্গে বলা চলিত। মানি সব বোঝে, সে বুদ্ধিমতী মেয়ে। শান্তি সেবা পরায়ণা বটে, কিন্তু তাহার শিক্ষা নাই। সে খাওয়াইতে জানে বটে, কিন্তু তাহার সঙ্গে কথা বলিয়া আনন্দ পাওয়া যায় না। মানি আজ কোথায়, কিভাবে আছে? আর কখনো কি তাহার সঙ্গে দেখা হইবে না? যাক, সে যেখানেই থাকে সে যেন বাঁচিয়া আছে। নিমোনিয়ার ক্রাইসিস খড়গ লইয়া বলি দিতে উদ্যত হয় নাই তাহাকে। সে বাঁচিয়াই থাকুক, দেখিবার দরকার নাই। পৃথিবীর মাটি মানির পায়ের স্পর্শ যেন পায়, মাটিতে মাটিতে যেন যোগটা বজায় থাকে। শেষ রাত্রের চাঁদলো বা অন্ধকারের মধ্যে একদিকে বিপিন আর অন্যদিকে বিশেষর মৃতদেহকে ধরিয়া কুটিরের বাহির করিল। বিলের চারিধারে ঘনীভূত কুয়াশা। শ্মশান বিলের ওপারে, প্রায় 1 মাইল ঘুরিয়া যাইতে হয়। বিপিনের খাতিরে বল্লভপুরের বাগদিপাড়া হইতে 2 জন লোক আসিল। বিপিন এবং বিশেষরও ধরিল। সৎকারের কোনো ত্রুটি না হয়, প্রেমের মান রাখা যায়। বিপিনের দৃষ্টি সেই দিকেই। স্নান করিয়া যখন বিপিন ফিরিল তখন বেলা প্রায় 11টা। দত্তমহাশয় বলিলেন, ও ডাক্তারবাবু, কোথায় ছিলেন কাল রাত্রে? রোগী ছিল? শান্তি যে আপনার জন্য শ্বশুরবাড়ি থেকে কয় রকমের আচার পাঠিয়ে দিয়েছে। যে গাড়োয়ান গাড়ি নিয়ে গিয়েছিল সে কাল রাত্রে ফিরে এসেছে কি না, সেই গাড়িতেই আপনার জন্য 1 হাঁড়ি আচার আলাদা করে। ব্রাহ্মণের ওপর বড্ড ভক্তি আমার মেয়ের। বিপিন যেন শক্ত মাটি পাইল অনেকক্ষণ পর। শান্তি আছে, সে স্বপ্ন নয়, মায়া নয়, সে দেহমুক্ত জীবাত্মা নয়। শান্তি তাহাকে আচার পাঠাইয়াছে, আবার হয়তো একদিন আসিয়া হাজির হইবে, আবার চা করিয়া আনিয়া দিবে তাহার সেই হাতে। হতভাগ্য বিশ্বেশ্বর। সন্ধ্যার পূর্বে সে আবার বল্লভপুর গেল। বিশ্বেশ্বর কি অবস্থায় আছে একবার দেখা দরকার। গিয়া দেখিল ঘরের দোর খোলা। বাহির হইতে উঁকি মারিয়া দেখিল ঘরের মধ্যে বিশ্বেশ্বর ভাত চড়াইয়াছে।
বিশ্বেশ্বর বলিল, কে? বিপিন ঘরে ঢুকিয়া বলিল, আমি। এখন অবেলায় রাঁধছেন যে? বিশ্বেশ্বরকে দেখিয়া মনেই হয় না যে সে কোনো শোক পাইয়াছে। বলিল, আসুন ডাক্তারবাবু, সারাদিন খাওয়া হয়নি, ঘর দর গোবর দিয়ে নিকিয়ে নিলাম, রুগীর ঘর বুঝলেন না কি না, আবার নিয়ে এলাম, এসব করে তখন বেলা 3টে। তারপরে এই ভাত চড়িয়েছি, এইবার দুটো খাবো, বড় খিদে পেয়েছে। বিপিন চাহিয়া দেখিল ঘরের কোথাও কোনো বিছানা নেই। যে ছেঁড়া কাঁথা ও বিচালির শয্যায় রোগিণী শুইয়া থাকিত তাহা সবের সঙ্গে গিয়াছে। এখন এই ঠান্ডা রাত্রে বিশ্বেশ্বর শুইবে কিসে? ওই একটিমাত্র বিছানায় সম্বল ছিল নাকি? বিশ্বেশ্বর ভাত নামাইয়া বড় একখানা কলার পাতায় ঢালিল। শুধু দুটো বড় বড় করলা সেদ্ধ ছাড়া খাইবার অন্য কোনো উপকরণ নাই। তাহা দিয়ায় সে যেমন গোগ্রাসে ভাত গিলিতে লাগিল, বিপিন বুঝিল লোকটা সত্যই অত্যন্ত ক্ষুধা পাইয়াছিল বটে। বিচারি চাকুরিটা হারাইয়া বসিল প্রেমের দায়ে পড়িয়া। এখন খাইবেই বা কি আর করিবেই বা কি? তাও এমন অদৃষ্ট একুল ওকুল দুকুলি গেল। প্রথম যখন খাইতে আরম্ভ করিয়াছিল তখন বিশ্বেশ্বর তত কথা বলে নাই। দুটি করলা সেদ্ধের মধ্যে একটি করলা সেদ্ধ দিয়া আন্দাজ অর্ধেক পরিমাণ ভাত খাওয়ার পর বোধ হয় তাহার কিঞ্চিৎ ক্ষুণ্ণিবৃত্তি হইল। বিপিনের দিকে চাহিয়া হাসিয়া বলিল, আজ দিনটা কি বিপদের মধ্যে দিয়েই না কেটে গেল। এক একদিন অমন হয়। বড্ড খিদে পেয়েছিল, কিছু মনে করবেন না। বিপিন বলিল, তা তো হলো, কিন্তু আপনি এখন শোবেন কিসে? বিছানা তো নেই দেখছি। ও কিছু না, গায়ের কাপড়খানা আছে, বেশ মোটা, শীত ভাঙে খুব, আর দুটি আটি বিচালি চেয়ে আনবো এখন পাড়ার থেকে। না না, চলুন, আমার ওখানে রাত্রে শুয়ে থাকবেন। এমন কষ্টে কি কেউ শুতে পারে? না না, কোনো দরকার নেই ডাক্তারবাবু। ও আবার কষ্ট কিসের? ওসব কষ্টকে কষ্ট বলে ভাবি নে। দিব্যি শোবো এখন, একটু আগুন করব ঘরে। তবে প্রথম দিনটা হয়তোবা একটু ভয় করবে। আমি আপনার ঘরে থাকবো আজ আপনার সঙ্গে? কোনো দরকার নেই, আপনি না হয় একদিন শুয়ে রইলেন, কিন্তু আমাকে তো সইয়ে নিতে হবে। সে তো ভালোবাসতো আমায়, তার ভূত এসে আর আমার গলা টিপবে না। আচ্ছা, সত্যি ডাক্তারবাবু, কোথায় গেল সে বলুন তো? নিন নিন, আপনি খেয়ে নিন, ওইসব কথা পরে হবে এখন। বিশ্বেশ্বর খাওয়া শেষ করিয়া তামাক সাজিল, নিজে 2-4 বার টানিয়া বিপিনের হাতে হুঁকাটি দিল। বিপিন প্রথম দিন ইতস্তত করিয়াছিল, লোকটা বাগদিনের হাতের রান্না খায়, ইহার জাত নাই, এই হুঁকায় তামাক খাইবে কিনা। কিন্তু কেমন একটা করুণা ও সহানুভূতি তাহার মনে আশ্রয় লইয়াছে। সে যেমন ইহার প্রতি তেমনই ছিল ইহার মৃতা প্রণয়িনীর প্রতি। সুতরাং এখন ওই কথা তাহার আর মনেই ওঠে না। বিপিন বলিল, এখন কি করবেন ভাবছেন? একটা পাঠশালা করব ভাবছি। এই জেয়ালা বল্লভপুরে অনেক নিকিরি আর জেলে মালোর বাস, ওদের ছেলেপিলে নিয়ে একটা পাঠশালা খুললে চলবে না? ওদের সঙ্গে কথা হয়েছে কিছু? না, কখনো এই কথা তুলিনি কিছু। কাল একবার পাড়ার মধ্যে গিয়ে 2-1জনের কাছে কথাটা পারি। বিপিন বুঝিল ইহা নিতান্তই অস্থির পঞ্চকের ব্যাপার, কিছুই ঠিক নাই। কোথায় বা পাঠশালা, কোথায় বা ছাত্রদল, ইহার মস্তিষ্কে ছাড়া তাহাদের কোথাও কোনো অস্তিত্ব নাই। আচ্ছা ডাক্তারবাবু, আপনি ভূত মানেন? না, যা কখনো দেখিনি তা কি করে মানব? ওইসব আর ভেবে কি করবেন বলুন? বিশ্বেশ্বর হঠাৎ কাঁদিয়া ফেলিল। বিপিন অবাক হইয়া গেল, পুরুষ মানুষ এইভাবে কাঁদিতে পারে তাহা সে নিজেকে দিয়ে অন্তত ধারণাই করিতে পারিল না। ভালো বিপদে ফেলিয়াছে বিশ্বেশ্বর তাহাকে। দুঃখও হইল, লোকটা লাগিয়াছে খুব। তা লাগিবারই কথা বটে। কে জানে,
হয়তোবা মনের দিক দিয়া মানের সঙ্গে তাহার যে সম্বন্ধ, মৃতার সহিত ইহারও সেই সম্বন্ধই ছিল। হতভাগ্য বিশ্বেশ্বরের প্রতি সে অবিচার করিতে চায় না। ইহাকে এইখানে একা শোকের মধ্যে ফেলিয়া যাইতে তাহার মন সরিল না। রাত্রিটা বিপিন রহিয়াই গেল। বিপিনের ডাক্তারখানায় সম্প্রতি মাসখানেক একটিও রোগী আসে নাই। রোজই সকালে বিকেলে নিয়মিত ডাক্তারখানায় গিয়া তীর্থের কাকের মতো বসিয়া থাকে। হাতের পয়সা করি ফুরাইয়া গেল। কোনো দিকে রোগবালাই নাই। দেশটা হঠাৎ যেন মধুপুর কিংবা শিমুলতলা হইয়া দাঁড়াইয়াছে। জীবনটাও যেন বড় ফাঁকা ফাঁকা। সকাল সন্ধ্যা একেবারে কাটে না। দত্তমশাই অবশ্য আছেন, কিন্তু তাহার মুখে ধর্মতত্ত্ব শুনিয়া শুনিয়া একঘেয়ে হইয়া পড়িয়াছে, আর ভালো লাগে না। মনোরমার জন্য মন কেমন করে আজকাল। মনোরমাকে সাপে কামড়ানোর পর হইতেই বিপিন লক্ষ্য করিতেছে স্ত্রীর উপর তাহার মনোভাব অদ্ভুতভাবে পরিবর্তিত হইয়াছে। মনে হয় যেন মনোরমা তো চলিয়াই যাইতেছিল। একদিনও তো সে মনোরমাকে মুখের একটি মিষ্টি কথাও বলে নাই। এ অবস্থায় যদি সেদিন সে সত্যই মারা পড়িত, বিপিনকে চিরজীবন অনুতাপ করিতে হইত সেই সব ভাবিয়া। সুখের মুখ কখনোই সে দেখে নাই। বিপিন তাহাকে এইবার সুখী করিবে। মানুষের মনের বোধ হয় এই গতি। বড় বড় অবলম্বন যখন চলিয়া যায় তখন সে আশ্রয়কে অতি তুচ্ছ, অতি ক্ষুদ্র বলিয়া মনে হইত। তাহাই তখন হইয়া দাঁড়ায় অতি প্রিয়, অতি প্রয়োজনীয়। মনোরমার চিন্তা কখনোই আনন্দ দেয় নাই, কিন্তু আজকাল দেয়। তাহার প্রতি একটা অনুকম্পা জাগে, স্নেহ হয়, তাহাকে দেখিতে ইচ্ছা হয়। কি আশ্চর্য ব্যাপার এইসব। বিপিন মাস দুই বাড়ি যায় নাই। কিছু টাকা হাতে আসিলে একবার বাড়ি যাইত, কিন্তু এই সময়ই হাত একেবারে খালি। দত্তমশাই একদিন বললেন, ডাক্তারবাবু, শান্তিকাল পত্র লিখেছে, আপনার কথা জিজ্ঞেস করেছে। আপনি কেমন আছেন, ডাক্তারি কেমন চলছে। আরও একটা কথা লিখেছে, ওর শ্বশুরের চোখ অস্ত্র হবে কলকাতা কিংবা রানাঘাটের হাসপাতালে। আপনি সেই সময়ে সময় করে 2 দিনের জন্য ওদের ওখানে থেকে শ্বশুরের সঙ্গে রানাঘাট কিংবা কলকাতায় যেতে পারবেন কিনা লিখেছে। শান্তিও থাকবে, আমার জামাইও থাকবে। অবশ্যই আপনার ফি এবং যাতায়াতের খরচাও দেবে। 1টা দিন কিংবা 2টো দিন লাগবে। আপনি থাকলে ওদের একটা বল ভরসা। ওরা পাড়া গিয়ে মানুষ, হাসপাতালের সুলুক সন্ধান কিছুই জানে না। আপনার কত বড় বড় ডাক্তারের সঙ্গে আলাপ, আপনি পড়েছেন সেখানে, তাই আপনাকে নিয়ে যেতে চায়। বিপিন বলিল, তা বেশ, লিখে দেবেন, আমি যাব। তবে ফি দিতে চাইলে যাব না। যাতায়াতের খরচ দিতে চান দেবেন, কিন্তু ফির কথা যেন না ওঠে। দত্তমহাশয় আর কিছুই বলিলেন না। দিন 5-6 পর দত্তমহাশয় একদিন সকালে বিপিনকে ডাকিয়া ঘুম ভাঙাইলেন। পূর্বরাত্রে শান্তির শ্বশুরবাড়ি হইতে লোক আসিয়াছে। রানাঘাট হাসপাতালে শান্তির শ্বশুরকে লইয়া যাওয়া হইবে। বিপিনকে আজ এক্ষুনি রওনা হইতে হইবে। বেশি রাত হইয়া গিয়াছিল বলিয়া দত্তমহাশয় বিপিনকে গত রাত্রে কিছুই বলেন নাই। 7 ক্রোশ পথ গরুর গাড়িতে অতিক্রম করিয়া প্রায় বেলা 2টার সময় বিপিন শান্তির শ্বশুরবাড়ি গিয়া পৌঁছিল। শান্তির স্বামী গোপাল প্রথমেই ছুটিয়া আসিল, বলিল, ওহ, এত বেলা হয়ে গেল ডাক্তারবাবু, বড় কষ্ট হয়েছে এই রোদ্দুরে। ও কতক্ষণ থেকে আপনার জন্য নাইবার জল চায়ের জোগাড় করে নিয়ে বসে আছে। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলুম। বিপিন গিয়া বাহিরের ঘরে বসিল। তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতেছে। এখনই আজ শান্তির সঙ্গে দেখা হইবে। বিপিন ভাবিয়া অবাক হইল, শান্তির সঙ্গে দেখা হইবার আগ্রহে মনের এইরকম অবস্থা। এ কি কল্পনা করা সম্ভব ছিল 1 বছর পূর্বেও? মানি নয়, শান্তি। কে শান্তি? কদিন তাহার সহিত পরিচয়। উত্তেজনা ও আনন্দের মধ্যে কেমন এক প্রকার অস্বস্তিতে তাহার মনটা ভরিয়া উঠিল। শান্তি একটু পরে আধঘোমটা দিয়া ঘরে ঢুকিল এবং বিপিনের পায়ের ধুলো লইয়া প্রণাম করিল। হাসি মুখে বলিল, আমি বেলা 10টা থেকে কেবল ঘর বার করছি। এত বেলা হবে তা ভাবিনি।
একটু জিরিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে ডাব খান। তোমার শ্বশুর মহাশয়কে একবার দেখব। এখন না, বাবা খেয়ে দিয়ে ঘুমোচ্ছেন একটু, বুড়ো মানুষ। আপনি নিয়ে রান্নাটা চড়িয়ে দিন, তারপর। বিপিন বিস্ময় সুরে বলিল, সে কি শান্তি, রান্না চড়িয়ে দেব কি এত বেলায়? শান্তি হাসিয়া বলিল, ওই সব চলবে না এখানে, ব্রাহ্মণ মানুষকে আমরা কিছু রেঁধে দিতে পারি নে। আমি সব জোগাড় করে দেব, আপনি শুধু নামিয়ে নেবেন। আকাশ পাতাল ভাবতে হবে না আপনার সেই জন্য। শান্তির আশ্বাস দেওয়ার মধ্যে এমন একটা জিনিস আছে যাহাতে বিপিনের মন একেবারে লঘু ও নিশ্চিন্ত হইয়া উঠিল। শান্তি সেবাপরায়ণা মেয়ে বটে, কাজের মেয়েও বটে। তাহার ওপর নির্ভরশীলতা কেমন যেন আপনিই আসে। গোপাল আসিয়া বলিল, চলুন নদীতে নাইয়ে নিয়ে আসি। বিপিন বলিল, নদী পর্যন্ত আবার কষ্ট করে যাওয়া কি দরকার, আমায় তো দেখিয়ে দিলেই। গোপাল তাহাতে রাজি নয়। বিপিন বুঝিল শান্তিই বলিয়া দিয়াছে তাহাকে নদীর ঘাটে লইয়া গিয়া স্নান করাইয়া আনিতে। শান্তির প্রভাব ও প্রতিপত্তি এখানে খুব বেশি, এমনকি মনে হইল বাপের বাড়ি অপেক্ষাও বেশি। স্নানাহারের পর শান্তি বাহিরের ঘরে নিজে বিপিনের বিছানা করিয়া দিল। বিপিন বলিল, শান্তি, আমি দুপুরে ঘুমোইনি তুমি তো জানো, বিছানা কিসের? তার চেয়ে বসো এখানে, দুটো কথাবার্তা বলি। শান্তি হাসিয়া বলিল, না তা হবে না, একটু বিশ্রাম করে নিতেই হবে। কাল আবার এখান থেকে 8 ক্রোশ রাস্তা গরুর গাড়িতে গিয়ে ট্রেন ধরতে হবে। ও কষ্ট কিছু না, তোমার শ্বশুর উঠেছেন কিনা দেখো, একবার তার চোখটা দেখি। বিপিন চোখের সম্বন্ধে কিছুই জানে না, তবুও তাহাকে ভান করিতে হইল যে সে অনেক কিছু বুঝিতেছে। শান্তি শ্বশুরের 2-4টি চক্ষুপীড়া সংক্রান্ত অস্বস্তির প্রশ্নের উত্তরও তাহাকে দিতে হইল। গ্রামখানি বিকেলে ঘুরিয়া দেখিল। পিপলিপাড়া বা সনাতনপুরের মতোই জঙ্গলে ভরা। এই অঞ্চলের অধিকাংশ গ্রামই তাই। শান্তিদের বাড়ির পেছনেই তো প্রকাণ্ড বাগান, চারিধার বাঁশবনে ঘেরা। দিনমানও রোদ ওঠে না বলিয়া মনে হয়। সন্ধ্যাবেলা বেড়াইয়া ফিরিল। বাড়ির পেছনে ঘন বন বাগানের ধারে একটি বাতাবি লেবুতলায় ঢেকি পাতা। সেখানে শান্তি ও আর একটি পৌড়া বিধবা মেয়ে মানুষ চিড়ে কুটিতেছে। শান্তি তাহাকে সেইখানে ডাকিল। বিপিন সেইখানে গিয়া দাঁড়াইল। পৌড়া বিধবা মেয়ে মানুষটি ঢেকিতে পাড় দিতেছিল। শান্তি ঢেকির গড়ে ধান দিয়া যাইতেছে। তাহাকে বসিতে একখানা পিঁড়ি দিয়া হাসিয়া বলিল, বসুন, এখানে বসেই গল্প করুন। আমি সরু ধান দুটো ভেনে চাল করে নিচ্ছি, কাল সঙ্গে নিয়ে যেতে হবে। বাবা অন্য চাল খেতে পারেন না। বিপিন চাহিয়া দেখিল বন বাগানের আড়াল হইতে চাঁদ উঠিতেছে। কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, প্রায় পূর্ণচন্দ্রের মতোই বড় চাঁদখানা। বাঁশবন নিস্তব্ধ, ঝিঁঝি পোকা ডাকিতেছে সন্ধ্যায়। খুবই নির্জন গ্রামখানা, লোকজন বেশি নাই। পিপিলিপাড়ার হাটতলার চেয়েও নির্জন, কিন্তু বেশ লাগিল। এই বনবাগানের মধ্যে ঢেকিশালের জায়গা, চাঁদ ওঠা, এই সুন্দর সন্ধ্যা, শান্তির সুমিষ্ট অভ্যর্থনাটি আর বাতাবি লেবুর ফুলের সুগন্ধ। সে বলিল, তুমি ভারী কাজের মেয়ে কিন্তু শান্তি, আবার দিব্যি ধান ভানতেও পারো দেখছি। শান্তি হাসিয়া ফেলিল। বিধবা মেয়ে মানুষটিও মুখে কাপড় দিয়া হাসিল। শান্তি বলিল, এ না করলে গেরস্থ ঘরে চলে কি করে বলুন আপনি? এখন ধরুন আমার শ্বশুরের 3 গোলা ধান হয় বছরে। রোজ ধান ভানা চিড়ে কোটার জন্য কাকে আবার খোসামত করে বেড়াবো? ওই মতির মা আছে আর আমি আছি। বেশ গাঁখানা তোমাদের, বেরিয়ে এলাম। চরকাতলার দিকে গিয়েছিলেন? চিনিনি তো। কোন তলা? এমনি খানিকটা ঘুরলাম। শান্তি উঠিয়া বলিল, দাঁড়ান, আপনার চা করে আনি। এখানে বসে খাবেন আর গল্প করবেন? মতির মা, রাখো, আমি আসি আগে, যাব আর আসব। চা ও খাবার লইয়া সে খুব শীঘ্রই ফিরিল বটে। বিপিন বলিল, হালুয়া গরম রয়েছে, এখনই করে আনলে নাকি? আমি না, মা করেছেন,
আমি শুধু চা করে আনলাম। সেকেলে বুড়ি চা করতে জানে না। ভারী আমোদ হচ্ছে আমার আপনি এসেছেন বলে। সত্যি? সত্যি না তো মিথ্যে? রাত্রে আপনাকে আর রাঁধতে হবে না, আমি লুচি ভেজে দেব। কেন? আমি ভাত রেঁধেই নিতাম, আবার লুচির হাঙ্গামা? হাঙ্গামা কিছু না, আমার শ্বশুরবাড়িরা বড় লোক, এদের এক কাঁড়ি টাকা আছে, খাইয়ে দিলাম বা কিছু টাকা বাপের বাড়ির লোককে। শান্তির কথার ভঙ্গি শুনিয়া বিপিন হাসিয়া উঠিল। পৌড়া মতির মাও অন্যদিকে মুখ ফিরাইয়া হাসিয়া বলিল, কি যে বলেন বড় খুড়িমা আমাদের, শুনতেই এক মজা। শান্তি যে এমন হাসাইতে পারে বিপিন তাহা জানিত না। রসিক মেয়ে সে খুব পছন্দ করে, আর পছন্দ করে বলিয়াই এটুকু জানে ভালো হাসাইতে পারে এমন মেয়ের সংখ্যা বেশি নয়। শান্তির একটা নতুন দিক যেন সে দেখিল। শান্তি ছেলে মানুষের মতো আবদারের সুরে বলিল, একটা ভূতের গল্প বলুন না। ভূতের গল্প? নাও, ধান মেনে নাও। আর এখন রাত্রিরে দুপুরে ভূতের গল্প করে না। না, বলুন না। বিপিন একটা গল্প বানাইয়া বলিল। অনেক দিন আগে কাহার মুখে একটা গল্প শুনিয়াছিল, সেটিই বলিল। চাঁদ এইবার অনেক দূরে উঠিয়াছে। বিপিন শান্তির সহিত গল্পের ফাঁকে ফাঁকে ভাবিতেছিল মানির কথা, মৃতা বাগদি মেয়েটির কথা, মনোরমার কথা, কামিনী মাসির কথা। মানির সঙ্গে এরকমভাবে গল্প করিতে পারিত এইরকম এক সন্ধ্যায়? না, তাহা হইবার নয়। মানির শ্বশুরবাড়ি এরকম পাড়া গাঁয়েও নয়, আর মানি এরকম বসিয়া বসিয়া ধানও ভানিবে না। ইতিমধ্যে মতির মা কি কাজে একটু বাড়ির মধ্যে ঢুকিতেই বিপিন জিজ্ঞাসা করিল, আচ্ছা শান্তি, মতির মা বলে ডাকছ, ওর মতি বলে মেয়ে ছিল? শান্তি বিস্মিত হইয়া বলিল, আপনি ওকে চেনেন? ও কি জাত? ওই বাগদি কিংবা দুলে। আপনি ওর কথা জানলেন কি করে? বলছি, ওর বাড়ি কি ভাসান পোতা ছিল? শান্তি আরও অবাক হইয়া বলিল, ভাসান পোতা ওর শ্বশুর বাড়ি, এই গাঁয়ে ওর বাপের বাড়ি। ওর স্বামী ওকে নেয় না অনেক দিন থেকে। ওর মেয়ে মতি ওর বাপের কাছেই ছিল, তার বিয়ে হয়েছে এই দিকে যেন কোথায়। আমি তাকে কখনো দেখিনি, সে এখানে আসেও না। আচ্ছা, তুমি জানো মতির সঙ্গে ওর মার দেখা হয়েছিল কতদিন আগে? না। কেন বলুন তো? এত কথা জিজ্ঞেস করছেন কেন? ওকে কথাটা জিজ্ঞেস করবে? নয়তো থাক, আজ জিজ্ঞেস করো না, পরে বলবো এখন। ইতিমধ্যে মতির মা আসিয়া পড়াতে বিপিন কথা বন্ধ করিল। পৌড়া আবার ঢেকিতে পাড় দিতে আরম্ভ করিল। বিপিন ভাবিল, হয়তো এ জানেই না তাহার মেয়ে পিতৃগৃহ ত্যাগ করিয়া চলিয়া গিয়াছিল এবং তাহার সম্প্রতি মৃত্যু হইয়াছে। আজ কৃষ্ণা দ্বিতীয়া, ঠিক এই পূর্ণিমার আগের পূর্ণিমার রাত্রে। বল্লপুরের বিলের ধারে সেই ফুটফুটে জ্যোৎস্না রাত। বিপিন ভুলে নাই, সেই রাতটিতে বাগদির মেয়ে মতি তাহার মনে একটা খুব বড় দাগ রাখিয়া গিয়াছে, অন্য এক জগতের সহিত পরিচয় করাইয়া দিয়া গিয়াছে। অভাগিনী বৃদ্ধা জানেও না তাহার মেয়েটির সঙ্গে কি ঘটিয়াছে। পরদিন শান্তি যখন চা দিতে আসিল, তখন নির্জনে পাইয়া বিপিন মতির কাহিনী শান্তিকে শুনাইয়া দিল। শান্তি যেমন বিস্মিত হইল তেমন দুঃখিতও হইল। বলিল, আমার মনে হয় মেয়ে যে ঘর থেকে চলে গিয়েছে এই কথা ও জানে, কারোর কাছে প্রকাশ করে না সে কথা। তবে সে যে মরে গিয়েছে এ কথা জানে না। জানবার কথাও নয়, বল্লপুরে ওরা লুকিয়ে এসে ঘর বেঁধে থাকত, কাউকে তো পরিচয়ও দেয়নি। কি করে জানবে কোথাকার কার মেয়ে? ভাসানপোতা থেকে জিয়ালা বল্লভপুর কত দূর? তা ৮-৯ ক্রোশ দূর হবে। তাহলেও কিছুই জানে না। মেয়ে ঘর ছেড়ে বের হয়ে গিয়েছে এ কথাও শোনেনি। এত দূর থেকে কে খবর দেবে? ওকে আর কোনো কথা জিজ্ঞেস করার দরকার নেই। পরদিন বিকালে 2খানি গরুর গাড়িতে শান্তি, শান্তির স্বামী গোপাল, বিপিন
ও শান্তির শ্বশুর স্টেশনে আসিল এবং সন্ধ্যার পর রানাঘাটে পৌঁছাইয়া সিদ্ধান্তপাড়ায় বাসায় গিয়া উঠিল। শান্তির এক মামা শ্বশুর বাসা পূর্ব হইতে ঠিক করিয়া রাখিয়াছিলেন। দুইখানি মাত্র ঘর, একটা ছোট রান্নাঘর, ছোট একটু উঠান, ভাড়া 5 টাকা। শান্তি অজপাড়া গায়ের মেয়ে। দড়ার জায়গায় হাত পা ছড়াইয়া খেলাইয়া বাস করা তাহার অভ্যাস। সে তো বাসা দেখিয়া স্বামীকে বলিল, এখানে কেমন করে থাকবো হ্যাঁ গা? ও মা, এ কি উঠোন, আর এইটুকু রান্নাঘরে কি রাঁধা যায়? আর ওই পাতকুয়োর জলে নাইব? রানাঘাটে বিপিন আসিল অনেক দিন পরে। মানিতের বাড়িতে কাজ করিবার সময় কোর্টে তখন আসিতেই হইত। এই জন্যই রানাঘাটের অনেক জিনিসের সঙ্গে মানির কথা যেন জড়ানো। গোপালের সহিত বাজার করিতে বাহির হইয়া বিপিন দেখিল পূর্ব পরিচিত কত দৃশ্য তাহার মনে কষ্ট দিতেছে। মানির কথা অনেকটা চাপা পড়িয়া গিয়াছিল, আবার অত্যন্ত নতুন রূপে সেই সব দিনের স্মৃতি মনের দ্বারে ভিড় করিতে লাগিল। কষ্ট হয়, সত্যই কষ্ট হয়। সকালে গোপাল এবং শান্তির শ্বশুরকে লইয়া বিপিন রানাঘাট হাসপাতালে ডাক্তার আর্চারের কাছে গেল। বলাই যখন হাসপাতালে ছিল তখন আর্চার সাহেবের সঙ্গে বিপিনের আলাপ হয়। আর্চার সাহেব বিপিনকে দেখিয়াই চিনিতে পারিলেন। বলিলেন, আপনার ভাই কোথা? মরিয়া গিয়াছে? তা যাবে, বাঁচবার কোনো আশা ছিল না। শান্তি শ্বশুরের চোখ দেখিয়া বলিলেন, এখন একে 10-12 দিন এখানে থাকতে হবে। চোখে একটা ওষুধ দিচ্ছি, চোখ কেমন থাকে কাল আমায় এসে জানাবেন। কাটাবার এখন দরকার নেই। বলাই যে জায়গাটাতে শুইয়া থাকিত খাটে, বিপিন সেইখানটা গিয়া দেখিয়া আসিল। এখন অন্য রোগী রহিয়াছে। বলাই, মানি, কামিনী মাসি এখন স্বপ্ন। হাসপাতাল হইতে ফিরিয়া আসিয়া বিপিন দেখিল শান্তি বাসা বেশ চমৎকার গুছাইয়া লইয়াছে। 2টি ঘরের মধ্যে অপেক্ষাকৃত ছোট ঘরটিতে বিপিনের একা থাকিবার এবং বড় ঘরটিতে উহারা 3 জনে একত্রে থাকিবার বন্দোবস্ত করিয়াছে। 2টি ঘরই একত্রে ঝাড়িয়া পরিষ্কার করিয়াছে। মেঝে জল দিয়া ধুইয়া ফেলিয়া শুকনো ন্যাকড়া দিয়া বেশ করিয়া মুছিয়া ফেলিয়াছে। বিছানাপত্র পাতিয়াছে 2টি ঘরেই। বাহিরে বসিবার জন্য একটি শতরঞ্জি পাতিয়া রাখিয়াছে। উহাতে দেখিয়া বলিল, কি হলো বাবার চোখের? বিপিন বলিল, চোখ কাটাতে হবে না, তবে এইখানে 10-12 দিন এখন থাকতে হবে। ওষুধ দিয়ে ছানি নষ্ট করে দেবে বলে। ওহ, তুমি যে শান্তি, বেশ গুছিয়ে ফেলেছ ঘরদোর। শান্তি হাসিয়া বলিল, এখন নেয়ে ধুয়ে নিন সব, আমি বাবাকে নাইয়ে নিই। শান্তি শ্বশুর চোখে ভালো দেখিতে পায় না। শান্তি তাহাকে কি করিয়াই সেবা করিতেছে দেখিয়া বিপিন মুগ্ধ হইল। মা যেমন অসহায় ছোট ছেলের সব কাজ নিজে করিয়া দেয়, সকল অভাব অভিযোগের সমাধান নিজে করে, তেমনি করিয়া শান্তি অসহায় বৃদ্ধকে সকল দিক হইতে আগুলিয়া রাখিয়া দিয়াছে। অথচ সে বালিকার মতো খুশি শহরে আসিয়াছে বলিয়া। সনাতনপুরের মতো অজপাড়া গায়ে বাপের বাড়ি, শ্বশুরবাড়িও ততোধিক অজপাড়া গায়ে। রানাঘাট তাহার কাছে বিরাট শহর। এখানকার প্রত্যেক জিনিসটি তাহার কাছে অভিনব ঠেকিতেছে। সে চিরকাল সংসারে খাটিতেই জানে, কিন্তু বাহিরের আনন্দ কখনোই পায় নাই। জীবনে বিশেষ কিছু দেখেও নাই। তাহার শ্বশুরবাড়ির গ্রামের মনসা পূজার সময় মনসার ভাসান হয় প্রতি শ্রাবণ মাসে। বছরের মধ্যে এই দিনটি তাহার কাছে পরম উৎসবের দিন। সাজিয়া গুজিয়া মনসাতলায় পাড়ার অন্যান্য বৌঝিয়ের সঙ্গে সন্ধ্যাবেলা ভাসান শুনিতে যাইবে। এই আনন্দে শ্রাবণ মাসের পয়লা হইতেই দিন গুণিত। তাহার মতো মেয়ের রানাঘাটে শহরে আসিয়া অত্যন্ত খুশি হইবারই কথা। শান্তি শ্বশুর বিপিনকে বলিলেন, ডাক্তারবাবু, এখানে টকি বাইস্কোপ হয়তো? বিপিনও পাড়াগাঁয়ের লোক, সেও কখনো ওইসব দেখে নাই, কিন্তু ইহাদের কাছে সে কলিকাতায় পাশ করা ডাক্তারবাবু, তাহাকে পাড়াগাঁয়ের ভূত সাজিয়া থাকিলে চলিবে না। সে তখনই জবাব দিল, ও টকি হয় বই কি, খুব হয়।
আপনি বৌমাকে নিয়ে গিয়ে একদিন দেখিয়ে আনুন। আমার কখন কি দরকার হয় গোপাল থাকুক, বৌমা কখনো জীবনে ওইসব দেখেনি, বেচারি একটু দেখুক। কেন, গোপালও তো দেখেনি, সেই যাক না শান্তিকে নিয়ে। গোপাল না থাকলে আমার কাজকর্ম, আপনি ব্রাহ্মণ, আপনাকে দিয়ে তো হবে না ডাক্তারবাবু। তারপর বৌমা আমার কাছে থাকলে সে গোপাল একদিন যাবে এখন। শান্তি রান্নাঘরে রান্না করিতেছে, গোপাল বসিয়া তরকারি কুটিতেছে। বিপিন গিয়া বলিল, শান্তি, টকি বায়োস্কোপ দেখতে যাবে? মিত্তির মশাই বললেন তোমায় নিয়ে দেখিয়ে আনতে। শান্তি বালিকার মতো উচ্ছ্বসিত হইয়া বলিল, কোথায় কোথায়, কখন হবে? চলুন না, আজই চলুন। কখন হয় সে? আমি কখনো দেখিনি। আমার মেজ ননদের মুখে টকির গল্প শুনেছি, সেই থেকে ভারী ইচ্ছে আছে দেখবার।